আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। তুর্কি ভয়াবহ সামরিক ড্রোন কিনছে লাটভিয়া। গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কায়রোয় হামাসের প্রতিনিধি দল। পাকিস্তানকে ঠেকাতে তালেবানের সঙ্গে গোপন আলোচনায় ভারত। এবার চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন স্ট্রাইক ফোর্স। ইসলাম বিদ্বেষ থেকে 4 মুসলমানকে হত্যা করা হয়েছে স্বীকার করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এবার মসজিদুল আকসায় নামাজ আদায় করব বলে হুঁশিয়ারি সৈয়দ হাসান নাসরুল্লাহর। মিয়ানমারে পূর্বাঞ্চলের সংঘর্ষে গৃহহীন প্রায় 1 লাখ মানুষ জানালো জাতিসংঘ। এবং সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরীয় বাহিনী। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। পোল্যান্ডের পর ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত দ্বিতীয় দেশ হিসেবে তুর্কি ড্রোন কিনতে যাচ্ছে লাটভিয়া। তুরস্ক সফররত লাটভিয়ার উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী আর্টিস পাবলিক্স তুর্কি নেতাদের সঙ্গে বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছেন। এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি সাবা। আর্টিস পাবলিক্স এর নেতৃত্বে লাটভিয়ার একটি প্রতিনিধি দল সোমবার তুরস্ক সফরে যায়। দুদেশের সামরিক প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে তাদের সফরে আঙ্কারায় তুর্কি সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের কার্যালয় এবং কারখানা ঘুরে দেখেন তারা। পাবলিক্স বলেছেন, তুরস্কে শিল্পের গবেষণা এবং বিকাশের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তর্জাতিক মান রয়েছে। ন্যাটো মিত্র হিসেবে আমরা এটিকে খুবই গুরুত্ব দিচ্ছি। মঙ্গলবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলুর সঙ্গে এ বিষয়ে কথা হয় লাটভিয়ার উপপ্রধানমন্ত্রীর। প্রতিরক্ষা খাত ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে কথা বলেছেন এই দুই নেতা। এর আগে গত মাসে ন্যাটোভুক্ত প্রথম কোনো দেশ হিসেবে তুরস্কের কাছ থেকে সামরিক ড্রোন কেনার ঘোষণা দেয় পোল্যান্ড। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের কাছ থেকে 24টি সশস্ত্র ড্রোন কেনা হবে। বায়ের রাক্তার TB2 নামের ড্রোনগুলো আগামী বছর পোল্যান্ডকে হস্তান্তর করবে তুরস্ক। এতে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র যুক্ত করা হয়েছে। পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউচ ব্লাশচেক জানিয়েছেন, তুরস্কের কাছ থেকে ড্রোন সংশ্লিষ্ট সরঞ্জাম এবং প্রশিক্ষণ প্যাকেজ কেনা হবে। এই তুর্কি ড্রোনগুলো যুদ্ধের নিজেদের সামর্থ্য দেখিয়েছে। সেনাবাহিনীর একটি কোম্পানি এগুলো ব্যবহার করবে বলে জানিয়েছেন তিনি। তুরস্কের দাবি, প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পশ্চিমা অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর ফলে দেশটি এখন বিশ্বের 4র্থ বৃহত্তম ড্রোন উৎপাদনকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। তুর্কি কোম্পানি বেকার এই ড্রোনটি আজারবাইজান, ইউক্রেন, কাতার এবং লিবিয়ার কাছে বিক্রি করেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দল যুদ্ধোত্তর গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য মিশরের রাজধানী কায়রো সফরে গেছেন। হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার নেতৃত্বাধীন শক্তিশালী প্রতিনিধি দলটি গত মঙ্গলবার কায়রো পৌঁছেছে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রতিনিধি দলের রয়েছে সংগঠনের উপপ্রধান মুসা আবু মারজুক এবং হানিয়ার সহকারী সালে আল আরুরি সহ আরও 5 সিনিয়র নেতা। প্রতিনিধি দলটি গাজা উপত্যকার ওপর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহারের উপায় সহ অন্যান্য বিষয়ে মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে মিশরের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং সাম্প্রতিক যুদ্ধবিরতিতে কায়রো, তেল আবিব এবং গাজার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। গেল মে মাসে গোড়ার দিকে আল আকসা মসজিদের মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে প্রতিরোধ আন্দোলনগুলো। দখলদার ইসরায়েল টানা 12 দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দেয়। ইসরায়েল বিমান হামলা শুরু করার সঙ্গে সঙ্গে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হাজার হাজার রকেট নিক্ষেপ করতে থাকে হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন সহ অন্যান্য প্রতিরোধ সংগঠন। তারা এই 12 দিনে জেরুজালেম, তেল আবিব এমনকি দূরবর্তী হাইফা শহরে 4000-এর বেশি রকেট নিক্ষেপ করে ইহুদিবাদীদের অন্তরে কাঁপন ধরিয়ে দেয়। ফিলিস্তিনিদের রকেটের পাল্লা এবং নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা দেখে তেল আবিব 12 দিনের মাথায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। আফগানিস্তান ইস্যুতে নিজেদের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এসেছে ভারত। এই প্রথম আফগান সশস্ত্র গোষ্ঠী তালেবানের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে নয়াদিল্লি। তবে পাকিস্তান এবং ইরানপন্থী নয়, তালেবানের জাতীয়তাবাদী নেতাদের সঙ্গেই আলোচনা করেছে তারা। মঙ্গলবার এক প্রতিবেদনে কথা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এর আগে প্রায় 20 বছরের আফগান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। 2020 সালের 29 ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় এই চুক্তিতে স্বাক্ষর করে উভয় পক্ষ। সেখানে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তালেবানের
তালেবানের দোহা মুখপাত্র সোহাইল শাহিন উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী 2021 সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা সরিয়ে নেওয়ার কথা যুক্তরাষ্ট্রের। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের 11 সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করেন। সে অনুযায়ী বর্তমানে দেশটিতে অবস্থান করা বিদেশি সেনাদের প্রত্যাহারের কাজ চলছে। এদিকে সেনা প্রত্যাহারের পর দেশটির শাসন ক্ষমতায় ফের তালেবানরা ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এতে করে সেখানে পাকিস্তান এবং ইরানের প্রভাব বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর তাই আফগানিস্তানে ভারতের স্বার্থ রক্ষার তাগিদে দীর্ঘদিনের নীতি পরিবর্তন করে তালেবানের সঙ্গে যোগাযোগ করে নয়াদিল্লি। মঙ্গলবারের প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, 2020 সালের ফেব্রুয়ারিতে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর উপস্থিতিতে হওয়া সেই চুক্তিতে স্বাক্ষর করা তালেবান নেতা মোল্লা বারদারের সঙ্গে আলোচনা শুরু করেছে নয়াদিল্লি। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় এক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারাই মূলত তালেবানের সঙ্গে আলোচনা করেছে। তবে পাকিস্তান এবং ইরানের ঘনিষ্ঠ তালেবান নেতাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে না। পাকিস্তান ঘনিষ্ঠ কোনো তালেবান নেতার সঙ্গে কোনো রকম আলোচনায় যেতে নারাজ ভারত। চীনের মতো প্রতিযোগীদের অন্যায় বাণিজ্য কৌশল ঠেকাতে নতুন একটি স্ট্রাইক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। বাইডেন প্রশাসনের ঘোষণা অনুযায়ী নবগঠিত স্ট্রাইক ফোর্স বাণিজ্য নীতির লঙ্ঘনের বিষয়টি নজরদারি করবে। যুক্তরাষ্ট্র বলছে, এতে করে বৈশ্বিক সরবরাহ আরও বাড়বে এবং বিঘ্নতা সৃষ্টি কমবে। চীন ব্যবসা বিস্তারে যেসব অন্যায় কাজ করছে তার প্রতিকার করাই হবে এর উদ্দেশ্য। বাইডেন প্রশাসনের একটি বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের নেতৃত্বে এই সাপ্লাই চেইন স্ট্রাইক ফোর্স সুনির্দিষ্টভাবে সেই সব বাণিজ্য বিধি লঙ্ঘনের দিকে নজর রাখবে যেগুলোর কারণে যুক্তরাষ্ট্রের সরবরাহ ব্যবস্থা ফাঁপা হয়ে গেছে। কম্পিউটার চিপের মতো পণ্যের সরবরাহের ব্যবস্থা নিয়ে এক পর্যালোচনার পর বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। কম্পিউটার চিপ যথাসময়ে না পাওয়ার কারণে অনেক কোম্পানি উৎপাদন ব্যবস্থা বিলম্বিত হচ্ছে বলে এই পর্যালোচনায় উঠে এসেছে। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা নিয়ে একটি পর্যালোচনা প্রতিবেদন তৈরি করেছে। 100 দিনের মধ্যে সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই পর্যালোচনার প্রতিবেদন পাওয়ার পর বাইডেন প্রশাসন এই পদক্ষেপ নিল। জো বাইডেন ওই প্রতিবেদনে ঔষধ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত গুরুত্বপূর্ণ পণ্য এবং বিরল খনিজ পণ্য যেগুলোর জন্য যুক্তরাষ্ট্রকে বিদেশি সরবরাহের উপর নির্ভর করতে হয়, সেসব পণ্যের সরবরাহ পেতে তার দেশ এখন কতটা ঝুঁকিতে আছে তা জানাতে নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকটি বিদেশি সরকারের, বিশেষ করে চীনের কয়েকটি শিল্পনীতির কারণে যুক্তরাষ্ট্রের সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মধ্যে আছে। আমার বিশ্বাস, এই স্ট্রাইক ফোর্স চীন বিষয়ে আমাদের কিছু নীতির উন্নয়ন ঘটাবে। ইসলাম বিদ্বেষ থেকেই কানাডায় এক মুসলিম পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার কানাডার হাউস অব কমন্সে বক্তৃতাকালে তিনি কথা বলেছেন, এই হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, এটা একটি সন্ত্রাসী হামলা। ঘৃণা থেকে প্ররোচিত হয়ে এই হামলা চালানো হয়েছে। হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি দ্রুত সেরে উঠবে বলে আশা প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ছোট শিশুটি দ্রুত সেরে উঠবে বলে তারা সবাই আশা করছেন, যদিও তারা জানেন শিশুটি এই কাপুরুষোচিত হামলার কারণে সৃষ্ট দুঃখ, কষ্ট এবং ক্ষোভ নিয়ে বেঁচে থাকবে। কানাডার পুলিশ জানিয়েছে, ইসলাম বিদ্বেষ থেকে পূর্ব পরিকল্পিতভাবে পরিবারটির সদস্যদের উপর এই হামলা চালানো হয়েছে। হামলায় অভিযুক্ত 20 বছর বয়সী কানাডিয়ান তরুণ নাথানিয়েল ভেল্টম্যান আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে গত রোববার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত 4 জনের মধ্যে 2 নারী এবং 1 শিশু রয়েছে। পরিবারটির 9 বছর বয়সী এক শিশু হামলা থেকে বেঁচে গেছে। আহত অবস্থায় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। কানাডা সহ পাশ্চাত্যের দেশগুলোতে দীর্ঘদিন ধরেই ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের মতো নেতারা সাম্প্রতিক বছরগুলোতে বিদ্বেষ ছড়াতে ভূমিকা রেখেছেন। ইরান সহ অনেক মুসলিম দেশে এ ব্যাপারে পাশ্চাত্যের নেতাদেরকে সতর্ক করে আসছে। জেরুজালেম আল কুদসে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে নামাজ আদায় করার আশা প্রকাশ করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। তিনি লেবাননের আল মানার টেলিভিশন প্রতিষ্ঠার 30তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে
এক বক্তব্যে আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কুদস মসজিদুল আকসা গোটা মুসলিম উম্মার সম্পদ এবং বিশ্ব মুসলিম একদিন নির্ভয়ে একসঙ্গে মসজিদে নামাজ আদায় করতে পারবে বলে তিনি দৃঢ় বিশ্বাস পোষণ করেন। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সকল মুসলিম দেশের উচিত এই মসজিদকে ইহুদিবাদীদের দখলদারিত্ব থেকে মুক্ত করার সংগ্রামে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। হিজবুল্লাহ মহাসচিব বলেছেন, আমরা একটি বিদ্বেষী, গণ্ডমূর্খ এবং সংকটে পতিত শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে আছি, যে অভ্যন্তরীণ সংকট থেকে পালানোর জন্য সামনের দিকে দৌড় দেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেকে চলমান রাজনৈতিক সংকট থেকে বের করে আনার জন্য আবারও যে কোনো অপরিপক্ক সিদ্ধান্ত নিতে পারে। কাজেই এ ব্যাপারে মুসলিম বিশ্বকে সচেতন থাকতে হবে। সামরিক অভ্যুত্থান পীড়িত দেশ মিয়ানমারের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনী এবং বিদ্রোহী বিভিন্ন গ্রুপের মধ্যে নতুন করে সংঘর্ষে প্রায় 1 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। মঙ্গলবার জাতিসংঘ কথা জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে সামরিক জেনারেলদের হাতে অং সান সুচির সরকারের পতনের পর থেকে মিয়ানমারে বিশৃঙ্খলা লেগেই রয়েছে। দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। 2020 সালের নির্বাচনে ভোট জালিয়াতি করার জন্য সুচির সরকারকে অভিযুক্ত করা হয়। দেশটির বিভিন্ন কমিউনিটির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বিশেষ করে শহরতলিগুলোতে পুলিশের হাতে অনেক মানুষ প্রাণ হারায়। এসব এলাকায় স্থানীয় কিছু মানুষ প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে। মঙ্গলবার জাতিসংঘের মিয়ানমার দফতর জানিয়েছে, দেশটির বেসামরিক বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক বিচারহীন হামলা এবং ব্যাপক সংঘর্ষে প্রায় 1 লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। মিয়ানমারের পূর্বাঞ্চলীয় থাই সীমান্তবর্তী কাহ রাজ্যে দমনপীড়ন চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয়কেন্দ্র এবং স্বাস্থ্যসেবা প্রয়োজন। এছাড়া নিরাপত্তা বাহিনী এসব এলাকায় চলাফেরার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করায় অতি প্রয়োজনীয় সাহায্য সরবরাহ বিলম্বিত হচ্ছে। কায়া রাজ্যের স্থানীয় বাসিন্দারা বিভিন্ন গ্রামে মোতায়েন করে রাখা কামান ব্যবহার করে গোলা বর্ষণ করার জন্য সামরিক বাহিনীকে দায়ী করে। সিরিয়ায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দাবি করেছে। তবে তারা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলেও জানিয়েছে। গত মঙ্গলবার রাতে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা ঘোষণা করেছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, ইসরায়েল সিরিয়ার ওপর হামলার জন্য লেবাননের আকাশসীমা ব্যবহার করেছে। সানা জানিয়েছে, রাত ঠিক 11:36 সময় শত্রুরা লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর আগ্রাসন চালায়। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তার বেশিরভাগ ভূপাতিত করেছে। ইসরায়েলি আগ্রাসনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পদের ক্ষয়ক্ষতির ভেতরেই সীমাবদ্ধ রয়েছে, অর্থাৎ এই আগ্রাসনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, ইসরায়েলি হামলায় সরকারপন্থী অন্তত 8 যোদ্ধা নিহত হয়েছে। এসসিওর প্রধান রামি আব্দুল রহমান জানিয়েছে, নিহতদের মধ্যে 5 জন সৈন্য এবং 3 জন মিত্র যোদ্ধা রয়েছে। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।